আজকে তো একটা পত্রিকায় নিউজ ছিল যে আপনাদের পদত্যাগ করতে যাচ্ছেন। না, আমি এটা আমার নজরে এসেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাট আমার মনে হবে যেন মা হয়তো এখানে আছে, এই কথা মানে যার সাথেই বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই, এটা ঠিক রাখতে পারি না নিজেকে। যাই হোক, তো ছিল না কনক সারোয়ারের বোন আটক হয়েছে, কনক সারোয়ার জানে কেমন লাগে। আমার বাসায় যখন পুলিশ যেত তখন আমি জানি কেমন লাগে। এখানে যারা বিএনপির নেতারা আছেন তাদের পরিবারের উপরে যখন বাংলাদেশে হামলা হয়েছে তখন তারা জানে তাদের কেমন লাগতো। সো এত ইজি ছিল না এই সরকারের বিরুদ্ধে কথা বলা। 5 তারিখের পরের বাংলাদেশের রাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনূস বা আরো 2-1 জন বাদে কেউ এখানে কোনো স্যাক্রিফাইস তাদের নাই, তারা বুঝবে না আমাদের যন্ত্রণা কি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। সাংবাদিক ইলিয়াস হঠাৎ কেন কাঁদলেন? কিছুদিন আগে আপনারা দেখেছেন যে পিনাক্কি দাদা অঝরে কেঁদেছেন তার স্ত্রী সন্তানের সামনেই। নিজের বই উন্মোচন করার সময় একটি কবিতা পড়তে গিয়ে পিনাক্কি দাদা কেঁদেছেন। এবার কি কারণে কাঁদলেন সাংবাদিক ইলিয়াস? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আজকে তো একটা পত্রিকায় নিউজ ছিল যে আপনাদের পদত্যাগ করতে যাচ্ছেন, এরকম আজকে একটা গণমাধ্যমে সংবাদ। এটা কতটুকু এটা সত্যি যদি একটু বলতেন। না, আমি এটা আমার নজরে এসেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাট পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে। আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনও হয় নাই। হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। কোনো রাজনৈতিক দল গঠনের না, এখনও আমরা এটা ভাবি না। আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। তো এই আলাপটা আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয় না। তাহলে উপদেশ মহোদয়, যে বিষয়টা জানার ছিল, যে নিউজটা আপনি বস্তুনিষ্ঠ সংবাদের কথা বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন একটু আগে, তো বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব কিছু মিলিয়ে আজকে যে পত্রিকায় যে নিউজটা আসছে, তাহলে কি এটা ভুল তথ্য ছিল কিনা একদম? আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি, সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল, বা তাদের কাছে এরকম এটাকে তো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসলে। তো সেক্ষেত্রে তাদের উৎসটা বলা উচিত ছিল। আমাদের জায়গা থেকে তো এরকম হয়নি আসলে। এখন সেক্ষেত্রে আমরা আরও বলবো যে এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য ভালো হয়। উপদেষ্টা আপনি বিবিসিকে একটা ইন্টারভিউ দিয়েছেন, যেখানে বলেছেন যে আপনারা একটা ইনডেমনিটি দিবেন যারা আওয়ামী লীগ বা তৃণমূল পর্যায়ে যারা আওয়ামী লীগের সমর্থন ছিল, কিন্তু দল হিসেবে নানা সময়ে এই ক্যাবিনেটের অনেক উপদেষ্টাই যেটা বলবার চেষ্টা করেছে যে ফ্যাসিস্টদের আর ফ্যাসিজমের কোনো সুযোগ নেই, বা আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। তাহলে দল হিসেবে কেন নিষিদ্ধ করছেন না? না, এই বিষয়ে সরকার এখনও সিদ্ধান্তে পৌঁছায় নাই, যেহেতু বিচার কার্যক্রম চলমান আছে, ট্রাইব্যুনাল। আমরা বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই, আদালত কি বলে বা বিচার কার্যক্রমে কতটুকু আগায়। আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয় আছে, কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত নয়, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররাও বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। সেইটার আইনগত প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে। আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। ফলে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না, যারা করাপশনের সাথে জড়িত ছিল না, এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে, নেতাকর্মী আছে, তারা সাধারণ ক্ষমা পেতে পারে। তাদেরকে সমাজে একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা থাকতে হবে, নাহলে সমাজকে আমরা বিভাজিত অবস্থায় রাখতে পারি না।
একটু আগে আপনি বলছিলেন যে ভিন্ন মত আছে রাজনৈতিক দলের মধ্যে, কিন্তু সময় মতো আসলে ঐক্য থাকবে। যেমন এই জুলাই প্রোক্লামেশনের কথাই যদি বলি, সেটা আসলে এখনো হয়নি। তো এই সব বিষয় নিয়ে আপনারা কি আলোচনার মধ্যে আছেন কিনা? সেই জায়গায় আপনাদের দেরি হচ্ছে যেহেতু, সেটার আসলে কারণটা কি, মানে কোন জায়গায় আটকে আছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে? আমরা তো আলোচনায় আছি এবং সরকারের জায়গা থেকে সরকারের সম্পূর্ণ প্রস্তুতিও আছে। এখন এটা রাজনৈতিক দল বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটু সময় চাচ্ছে, তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি। এখন দেখা যাক তারা তাদের উত্তরটা কি আসে। কিন্তু আমি মনে করি যে এটা ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবেই ঘোষণার সিদ্ধান্ত ছিল। যখন রাজনৈতিক দলগুলো এটার অংশীদারিত্ব হতে চেয়েছে, তখন সরকার নিজে একটা উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে। তো আমি মনে করি সেই ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে, গণ-অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রোক্লামেশনের কাজ দ্রুত এগোনো উচিত। সরকারের জায়গা থেকে কিন্তু সরকার যে কোনো মানে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সময় বেঁধে দিয়েছেন নাকি বিএনপি যে কোনো সময়? তারা বলেছে তারা দ্রুত সময়ের মধ্যে, তাদের একটা মিটিংও হয়েছে যে তারা কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমরা হয়তো দেখবো আর কয়েকটা দিন, তারপরে হয়তো এটার আনুষ্ঠানিক বক্তব্য আমরা সরকার অনেক বলে ফেলছি। আরেকটি লাস্ট প্রশ্ন, মাননীয় উপদেষ্টা, আমরা দেখেছি গত পরশুদিন কওমি উদ্যোক্তাদের একটি প্রোগ্রামে নারী সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তো এই নিয়ে আজ ধর্ম মন্ত্রণালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো সেখানে লেখা হয়েছে যারা এর বিরোধিতা করে পোস্ট দিয়েছে সেটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্ট দিয়েছে। তো এই বিষয়ে আপনার কি মনে হয়? আপনি তো কিছু এই মন্ত্রণালয়ের মন্ত্রী আর কি, তথ্য সম্প্রচার। আমি বিষয়টা মানে অবগত নই এই অর্থে, তাই এই জন্য আমি এই মুহূর্তে কমেন্ট করতে পারতেছি না। তবে আমি মনে করি এই ধরনের ঘটনা ঘটলে সেটা নিন্দনীয়। সাংবাদিকদের ক্ষেত্রে তাদের সব জায়গায় আইন এবং নীতিমালা অনুযায়ী অ্যাক্সেস থাকা উচিত। নারী সাংবাদিকদের ক্ষেত্রে আমাদের আরও বেশি নিরাপত্তার কথা ভাবা উচিত, কারণ আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। যদি এই ধরনের ঘটনা থাকে সেটা আমাদের আলোচনা করে আসলে ভুল বুঝাবুঝিগুলো আসলে নিরসন করা উচিত। আমার মনে হবে যেন মা হয়তো ওইখানে আছে, এই কথা মানে যার সাথেই বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই, এটা ঠিক রাখতে পারি না নিজেকে। যাই হোক, তো ছিল না, কনক সারোয়ারের বোন আটক হয়েছে। কনক সারোয়ার জানে কেমন লাগে, আমার বাসায় যখন পুলিশ যেত তখন আমি জানি কেমন লাগে। এখানে যারা বিএনপির নেতারা আছেন তাদের পরিবারের উপরে যখন বাংলাদেশে হামলা হয়েছে তখন তারা জানে তাদের কেমন লাগতো। সো এত ইজি ছিল না এই সরকারের বিরুদ্ধে কথা বলা। 5 তারিখের পরের বাংলাদেশের আজকে উপদেষ্টা ডক্টর ইউনূস বা আরো 2-1 জন বাদে কেউ এখানে কোনো স্যাক্রিফাইস তাদের নাই। তারা বুঝবে না আমাদের যন্ত্রণা কি। তাছাড়া এই বিপ্লব কিছু যেহেতু বলতে হবে, যেটা আমি এখানে যারা আছেন গিয়াস ভাই সহ আমার আগে যারা কথা বলেছেন, কনক ভাই, ওনারা সবাই বলে দিয়েছেন। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমার যেটা বলা উচিত আমি মনে করি, সেটা হচ্ছে যে এই 5 তারিখের ঠিক 1-2 দিন আগে থেকে শুরু করে 5 তারিখের পরে আজ পর্যন্ত বিভিন্ন মানুষজন আমেরিকাতে এসেছে যারা কিনা আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগের দোসর, ব্যবসায়ী, পুলিশ, রাজনীতিবিদ, বিভিন্নভাবে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা এসছে এবং এখনও কিছু কিছু আপনার সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড বিভিন্ন জায়গায় তারা ট্রানজিটে আছে, তারা আসার জন্য অপেক্ষা করছে। এইখানে আজকে আমার মনে হয় 2-3, আমি জানি না কত মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল আপনাদের। সবার কাছ থেকে যদি সুযোগ থাকে তাহলে গিয়াস ভাই আমার মনে হয় একটা কাজ করা উচিত, সবার একটা সিগনেচার রাখা উচিত, যে আমাদের ওই সিগনেচারটার উপরে বেসিস করে একটা অ্যাপ্লিকেশন হবে এখানকার স্টেট ডিপার্টমেন্ট সহ, হোমল্যান্ড সিকিউরিটি, এফবিআই, এই সমস্ত লোকগুলো যেন এখানে আসতে না পারে। আমাকে আপনারা হয়তো ভিডিওতে অনেক সময় আপনারা দেখেছেন যে আমি খুব উত্তেজিত হয়ে কথাবার্তা বলেছি, খুব রাগান্বিত থাকি। না, দরকার তো আছে, দরকার সবারই বলা উচিত ছিল, কিন্তু বিষয়টা কি, ধরেন কনক ভাই খুব ঠান্ডা মাথার লোক, আমি অত ঠান্ডা থাকতে পারি না। আমার সামনে যখন কিনা একটা গ্যাঞ্জাম, যেই বড় গ্যাঞ্জামটা, সেদিন কনক ভাইও ছিল, কনক ভাই একেবারে সব কিছু দেখেছে এবং ওই ভিডিওগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। আমার মা প্রচণ্ড অসুস্থ, সেদিন গালাগালি বহু শুনি, গালাগালি নতুন কিছু শুনি। আমাকে ভালো যেমন বাসে মানুষ, অনেক মানুষ গালাগালিও করে। ওই দিন আমার মা প্রচণ্ড অসুস্থ এবং ওই ঘটনার 2 দিন পরে আমার মা মারা যায়। তো মার কথা যতবার বলতে যাই ততবার ইমোশনাল হয়ে যায়, খুব কষ্ট করে সেটা ঠেকায় রাখে। আজকে 2 মাস আমি ইলিয়াস এখানে থাকার মানুষ না, আমি দেশে চলে যেতাম, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি যাই
আমার বাসায় 4টা বেডরুম, আমরা 3 ভাই একসাথে থাকি, বাবা মা একটা রুমে থাকতো, মাঝখানে ডাইনিং, এক পাশে লিভিং। আমার মা যে রুমটাতে থাকতো সেই রুমটা আমি গিয়ে দেখতে পারবো না, আমার মনে হবে যেন মা হয়তো ওইখানে আছে। এই কথা মানে যার সাথেই বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই, এটা ঠিক রাখতে পারি না নিজেকে। যাই হোক, তো সেদিন তারা আমাকে দেখে গালাগালি করলো। গালাগালি করার পরে আমি উত্তর তো ধরেন 100 দিন এরকম গালাগালি করলে হয়তো 2 দিন দিয়েছে, আপনারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড কী ছিল এটা হয়তো কেউই জানে না। সেখানে আমি যখন তাদেরকে প্রত্যুত্তর করলাম, তারা 30 জন 40 জন চলে এসেছে আমাদেরকে মারার জন্য। তো আপনাদের কাছে অনুরোধ, এখানে যারা আজকে আমি দেখলাম আয়োজক, এই আয়োজকদের বিশাল একটা যুবক শ্রেণী, তাদেরকে এইখানে এই বিশেষ করে আমি এখানে গত 5-7 বছরে যেটা দেখলাম, একটা মিটিং করতে গেলে তারা সেখানে যায় এই জ্ঞান ভাইয়ের সামনে দেখেছে, তার মধ্যে একজন সম্মানিত মানুষ, তিনারা একটা জায়গায় ব্যানার নিয়ে, কিচ্ছু না, কোনো খারাপ কিছু না, তাদের বিরুদ্ধে কিছু না, একটা মানববন্ধন কিছু একটা করতে যাচ্ছে, তারা সেখান থেকে ব্যানার কেড়ে নিয়ে যায়, সেখানে এসে ধাক্কাধাক্কি করে, এটা তাদের অভ্যাস। ওদেরকে জ্যাকসন হাইটে দাঁড়াইতে দেওয়া যাবে। ওরা যেটা করেছে, যদি এরপরে যদি এই বাদল মির্জার বাড়ি ভাঙচুর করা হয়েছে, ওরা এখানে যদি কিছু করে ওদের বাড়িঘর ভাঙচুর করতে হবে, যা দরকার সেটা আমরা বাংলাদেশে করবো। অতএব তাদেরকে এত প্লেস দেওয়া যাবে না। এখনকার এই তত্ত্বাবধায়ক সরকার যেটা করছে, তাদেরকে যে সুযোগ করে দিচ্ছে ওই সুযোগ করতে দেওয়া যাবে না। এত শান্তি করে এখানে ভিডিও তৈরি করে নেয়, যত মনে হয় আমরা খুব আরামে। এখন অনেকে মানে কি বলে আপনার মানে কি বলবো, যে কিছুই মনে করে না, মানে মনে হয় যেন আমরা এখানে মমতাজের মতো গান গাইতাম, এটা চাইলেই করা যেত, এত ইজি ছিল না। কনক সারোয়ারের বোন আটক হয়েছে, কনক সারোয়ার জানে কেমন লাগে। আমার বাসায় যখন পুলিশ যেত তখন আমি জানি কেমন লাগে। এখানে যারা বিএনপির নেতারা আছেন, তাদের পরিবারের উপরে যখন বাংলাদেশে হামলা হয়েছে তখন তারা জানে তাদের কেমন লাগতো। সো এত ইজি ছিল না এই সরকারের বিরুদ্ধে কথা বলা। 5 তারিখের পরের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এত এক জিনিস না। সো আমরা যেই কষ্ট সহ্য করেছি তাদের কারণে, তাদেরকে এইখানে এত ইজিলি রাজনীতি করতে দেওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের যারা আছে উপদেষ্টা, ডক্টর ইউনূস বা আরো 2-1 জন বাদে কেউ এখানে কোনো স্যাক্রিফাইস তাদের নাই, তারা বুঝবে না আমাদের যন্ত্রণা কি। তাছাড়া এই বিপ্লব যেখান থেকে শুরু হয়েছিল সেই বিপ্লব এখনো শেষ হয়নি। এই বিপ্লব কন্টিনিউ করতে হবে, যেভাবে প্রয়োজন, যা দরকার, বাংলাদেশের মানুষকে আরো অনেক দূর আগে যেতে হবে। যাই হোক, আমি সময় নষ্ট করলাম না, সবাই ভালো থাকবেন, সবার কাছে দোয়া চাই। আমার মার জন্য সবাই দোয়া করবেন। আগে কথা বলতে পারি, এত লোকের সামনে একটু সমস্যা মনে হয় আমার কাছে। তো আমার কথা বেশি না, জাস্ট একটা পয়েন্ট আমি বলতে চাই। এত আত্মত্যাগের পরে যে সরকার ক্ষমতায় আসলো, আমরা তাদের কার্যক্রমে আসলে সন্তুষ্ট না। যে বিপ্লবী চেতনা তাদের নেওয়া দরকার ছিল, সেই চেতনায় তারা নেই। তো সেই জায়গাটায় আমাদের আসলে রিল্যাক্স হওয়ার মতো সময় বোধহয় আসে নাই। আমাদেরকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এবং আমি যদি আমেরিকায় না থাকতাম, আমি বুঝতে পারতাম না যে 1,000 মাইল পরেও দেশ প্রেম বলে যে বিষয়টা আর কি, যে মানুষ, বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে, 8-10 হাজার মাইল দূরেও মানুষের মধ্যে কি আবেগ, কি চেতনা, কি প্রতিবাদ। 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে আমি যেটা দেখছি যে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই পরিবারগুলোর পাশে সরকারকে ওইভাবে দেখা যাচ্ছে না। তারা অনেকটা রেশন দেওয়ার মতো করে কিছু কাজ করছেন, যে 3 মাস অন্তর সাহায্য দেওয়া হবে। তো যারা মারা গেছেন তারা বীর, তাদের জন্য এই 1500 পরিবার বা পঙ্গু হয়ে যাওয়া 500 পরিবার, অন্ধ হয়ে যাওয়া 400 পরিবার, এদেরকে পার্মানেন্ট কোনো ব্যবস্থা করার উদ্যোগ নিতে হবে। অর্থাৎ এইসব সাহায্য দেওয়ার কিছু নাই এখানে। তারা সাহায্য চাওয়ার জন্য আন্দোলনে বন্দুকের সামনে দাঁড়ায়নি। আমার মনে হয় এই যে বিষয়টা আমরা যারা আন্দোলনে আছে মাথায় রাখা দরকার। এবং 3 নম্বর বিষয়টা হচ্ছে, আমি প্রবাসেও দেখছি যে বহু পত্রিকার সাংবাদিক, সম্পাদক, বহু বড় বড় লোক যারা 4 আগস্ট পর্যন্ত গণহত্যাকে সমর্থন করেছে, 5 তারিখ থেকে তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে, 5 তারিখ থেকে তারা বিপ্লবী হয়ে গেছে। তো গণহত্যাকে যারা সমর্থন করেছে আমেরিকায়, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা, সে যত শিক্ষিতই হোক,
সে যত টাকার মালিকই হোক তাকে বয়কট করা এবং এই গণহত্যার কে সমর্থন করার জন্য তার প্রতি আমাদের ঘৃণা প্রদর্শন করা, তাকে অ্যাভয়েড করা। প্রবাসী যারা আছেন এই শক্তিটাকে আমি দেখেছি প্রথম থেকেই, তারা অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে কাজ করেছেন প্রত্যেকটা জায়গায়। তাদের যে অদম্য স্পৃহা আমি দেখেছি। আমার মনে হয় যে আপনারা পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত দয়া করে আপনারা আপনাদের এই ধারাটা। দর্শক শ্রোতা, সাংবাদিক ইলিয়াস, পিনাক্ষী দাদা, এনারা কখনো নর্মালি আমরা দেখি নাই যে এনারা কাঁদেন, কারণ এনারা বীরের মতো বজ্র কণ্ঠে তাদের বক্তব্যগুলো দিয়ে যান এবং তথ্যগুলো দিয়ে যান। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিক ইলিয়াস তিনি আলটিমেটাম দিয়েছিলেন যে যারা নির্দোষ বিডিআর কারাগারে বন্দী আছে তাদেরকে ছেড়ে দিতে হবে। সরকার কিন্তু বাধ্য হয়েছে শেষ পর্যন্ত বিডিআর জওয়ানদেরকে ছেড়ে দিতে। সাংবাদিক ইলিয়াস তথ্যবহুল আলোচনা করে থাকেন। মাঝে মধ্যে আমরা অনেক কিছু অজানা জিনিস জানতে পারি সাংবাদিক ইলিয়াসের মাধ্যমে। এটি কিন্তু প্রশংসার দাবিদার সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস কেন কাঁদলেন জানলেন? এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।